আসসালামু আলাইকুম। সকল ব্যাংকার ও আর্থিক প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তা যারা শুনছেন ও দেখছেন সবাইকে আমার চ্যানেল ব্যাংকিং স্যাপিয়েন্সে স্বাগতম। ট্রেড ফাইন্যান্স অ্যান্ড ফরেন এক্সচেঞ্জ সাবজেক্টের গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার ডকুমেন্টস ইন ট্রেড ফাইন্যান্স। এই চ্যাপ্টারে যে টপিকগুলো আজকে আলোচনা করব তা হচ্ছে ট্রান্সপোর্ট ডকুমেন্টস কি, ট্রান্সশিপমেন্ট অফ ট্রান্সপোর্ট ডকুমেন্টস, রিকোয়ারমেন্টস অফ ট্রান্সপোর্ট ডকুমেন্টস, কমন ডিসক্রিপেন্সিস অফ ট্রান্সপোর্ট ডকুমেন্টস, ইন্স্যুরেন্স ডকুমেন্টস, রিকোয়ারমেন্টস অ্যান্ড ডিসক্রিপেন্সিস অফ ইন্স্যুরেন্স ডকুমেন্টস এবং ছোট করে বিল অফ এক্সচেঞ্জ, প্যাকিং লিস্ট, ওয়েট লিস্ট সম্পর্কে আলোচনা করব। There are three aspects for trade services: পেমেন্ট, শিপমেন্ট অ্যান্ড ডকুমেন্টস। পেমেন্ট বলতে বোঝায় গুডস বা সার্ভিসের এগেইনস্টে মূল্য পরিশোধ করা, অ্যান্ড শিপমেন্ট মিনস ফিজিক্যাল ডেলিভারি অফ গুডস। যেহেতু ব্যাংক ফাইন্যান্স করে এখানে, সো ব্যাংকার্স হ্যাভ টু কনসিডার দ্য শিপমেন্ট। থার্ড ইজ ডকুমেন্টস। ট্রেড সার্ভিসে আমাদেরকে অনেক ডকুমেন্টস সম্পর্কে জানতে হয় যা কন্ট্রাক্টে উল্লেখ থাকে। দি ডকুমেন্টস পপুলার নেম ইজ শিপিং ডকুমেন্টস কালেক্টেড বাই এক্সপোর্টার্স। আমরা যারা নন ফরেক্স ডেস্কে আছি তারা কষ্ট করে ডকুমেন্টসের নামগুলো জেনে নিব। যেমন গুডস যদি ট্রাকে আসে ট্রাক রিসিপ্ট, পোস্টে আসলে পোস্টাল রিসিপ্ট, কুরিয়ারে আসলে কুরিয়ার রিসিপ্ট, শিপের ক্ষেত্রে বিল অফ লেডিং প্রয়োজন হয়, এয়ারে আসলে বিল অফ লেডিং, মাল্টিপল ট্রান্সপোর্টে আসলে মাল্টি মোডাল বিল অফ রিসিপ্ট, শিপ হায়ার করে আনা হলে চার্টার পার্টি বিল অফ লেডিং। এই ডকুমেন্টসগুলো আমরা সাধারণত দেখে থাকি। ট্রেড ট্রানজ্যাকশনে ট্রান্সপোর্ট ডকুমেন্টসগুলো কী কী, এর প্রয়োজনীয়তা কি উদাহরণ সহ এক নজরে দেখে নিব। মোস্ট ইম্পর্টেন্ট ডকুমেন্ট ইজ ট্রান্সপোর্ট ডকুমেন্টস। ইট ইজ দি এভিডেন্স অফ শিপমেন্ট। আগের স্লাইডে আমরা বেশ কয়েকটি ট্রান্সপোর্ট ডকুমেন্টের নাম দেখে নিয়েছি। অ্যানাদার ইম্পর্টেন্ট ডকুমেন্ট ইজ ইন্স্যুরেন্স ডকুমেন্টস। ইট ইজ রিকোয়ার্ড টু কভার দি রিস্ক ডিউরিং দ্য ক্যারিয়ার্স। ইন্স্যুরেন্স ডকুমেন্টসের এক্সাম্পল হলো ইন্স্যুরেন্স পলিসি, ইন্স্যুরেন্স সার্টিফিকেট, ডিক্লারেশন আন্ডার ওপেন কভার ইত্যাদি। নেক্সট ইজ ফাইন্যান্সিয়াল ডকুমেন্টস। It is the evidence of financial claim. Examples are bill of exchange, check, promissory note ইত্যাদি। কমার্শিয়াল ডকুমেন্টসে গুডসের ডেসক্রিপশন লিপিবদ্ধ থাকে, যেমন কমার্শিয়াল ইনভয়েস, ইন্সপেকশন সার্টিফিকেট, প্যাকিং লিস্ট, ওয়েট লিস্ট এটসেট্রা। Last important form of documents are official documents. They are exporting or importing countries' compliance documents such as certificate of origin, radiation certificate, health certificate, export or import license, etc. যখন যেই টার্ম নতুন মনে হবে না জানলে জেনে নিতে হবে। যেমন হোয়াট ইজ সিআই অর কমার্শিয়াল ইনভয়েস? ইট ইজ এ সেলার্স বিল ইস্যুড বাই এক্সপোর্টার অন ইম্পোর্টার। Here sign and date is not mandatory, but goods description should be as same as the LC documents. On the other hand, PI or pro forma invoice or provisional invoice show the description of the offered goods. So commercial invoice cannot be replaced by pro forma invoice. Some title of invoices are commercial invoice, customs invoice, tax invoice, consular invoice, certified invoice and legalized invoice. ইউসিপি 600 প্রভিশন অ্যান্ড আইএসবিপি 745 অনুযায়ী ইনভয়েসের বেশ কিছু বেসিক রিকোয়ারমেন্ট থাকে, যেমন ইনভয়েস বেনিফিশিয়ারি অর এক্সপোর্টার ইস্যু করবে অন দি নেম অফ অ্যাপ্লিক্যান্ট অর ইম্পোর্টার। When credit requires a presentation of an invoice, it will be satisfied by any type of invoice except pro forma invoice or provisional invoice. Next is currency should be as same as the credit document. সেই সাথে গুডসের ডেসক্রিপশনও সেম হতে হবে। কমার্শিয়াল ইনভয়েসে ডেট ইজ নট ম্যান্ডেটরি, হাউএভার কমার্শিয়াল ইনভয়েস নিডস টু বি সাইন্ড। ইনভয়েসে অ্যাডভান্স পেমেন্ট, ডিসকাউন্ট, চার্জ, কস্ট ইত্যাদি সবকিছুর উল্লেখ থাকবে। অ্যান্ড ফাইনালি দেয়ার ইজ ট্রেড টার্মস। It is mentioned in LC that invoice must reflect the trade terms mentioned in the LC. Now, what is transport documents? They are proof of shipment from port of lading or place of receipt to the place of discharge or place of delivery or destination. They are title of goods and acts as the evidence between the shipper and carrier. Transport documents এর কিছু common contents থাকে, যেমন name of the carrier and it must be signed, on board notation. There should be place of receipt, port of lading, port of discharge and place of delivery. Description of goods should be inconsistent with the LC documents. Identifying marks or number থাকতে পারে। The name of the carrying vessel or the intended carrying vessel mention করা থাকবে। The name of shipper, consignee, the name and address of any notified party.
whether freight has been paid or is still to be paid, the number of originals that has been issued to the consignor, if issued in more than one original, terms and conditions of the carriers, and date of issuing the documents. এই কন্টেন্টসগুলো ট্রান্সপোর্ট ডকুমেন্টসে অবশ্যই মেনটেন করা হয়। নাও টাইপস অফ ট্রান্সপোর্ট ডকুমেন্টস। যখন অনলি সিঙ্গেল মোড অফ ট্রান্সপোর্টে গুডস আসে তখন সেটাকে বলে সিঙ্গেল মোডাল ট্রান্সপোর্ট ডকুমেন্টস, যেমন এয়ারে, রেলে ওর ওয়াটারওয়ে যে কোনো এক পথে আসে। আর যখন একাধিক ট্রান্সপোর্ট মোড ইউজ করা হয় তখন বলা হয় মাল্টিমোডাল ট্রান্সপোর্ট ডকুমেন্টস। যেমন প্রোডাক্ট হয়তো প্রথমে শিপে আসবে, দেন হয়তো আবার রেলে আসবে, এটাকে বলা হয় মাল্টিমোডাল ট্রান্সপোর্ট ডকুমেন্টস। কিছু সিঙ্গেল মোডাল ট্রান্সপোর্ট ডকুমেন্টসের নাম হলো ম্যারিন অর ওশান বিল অফ লেডিং, চার্টার পার্টি বিল অফ লেডিং, এয়ার ট্রান্সপোর্ট ডকুমেন্ট, রোড, রেল অর ইনল্যান্ড ওয়াটারওয়ে ট্রান্সপোর্ট ডকুমেন্টস, কুরিয়ার রিসিট অর পোস্টাল রিসিটস। মাল্টিমোডাল ট্রান্সপোর্ট ডকুমেন্টস পড়ার সময় আমাদের কাছে আরেকটি টার্ম চলে আসে, দ্যাট ইজ ট্রান্সশিপমেন্ট। Transshipment means unloading from one vessel and then reloading to another vessel within the same mode or different mode, but definitely within the stated journey that is mentioned in the LC. একটা উদাহরণ দেখি ফ্লোচার্টের মাধ্যমে। ধরে নেই গুডস চট্টগ্রাম ইপিজেড থেকে চট্টগ্রাম সিপোর্টে শিপে লোড হবে, and this journey is called pre-carriage. চট্টগ্রাম সিপোর্ট থেকে দেন গুডস সাংহাই সিপোর্টে ডিসচার্জ হবে, and it is the main carriers where bill of lading is required. সাংহাই সিপোর্ট থেকে গুডস দেন ফাইনাল ডেস্টিনেশনে পৌঁছাবে, and this part of journey is called on carriers. বিল অফ লেডিং অ্যান্ড মাল্টিমোডাল ট্রান্সপোর্ট ডকুমেন্টস বেশ জনপ্রিয় ট্রান্সপোর্ট ডকুমেন্টস বিকজ এক্সপোর্টার হ্যাভ কন্ট্রোল ওভার দ্য গুডস। যখন ব্যাংক এন্ডোর্স করে যে পেমেন্ট ইজ মেড, দেন গুডস আর রিলিজড, সো ইট ইজ সিকিউরড। হোয়াই শিপমেন্ট ডেট ইজ ইম্পর্টেন্ট। ট্রান্সপোর্ট ডকুমেন্ট ইস্যু করার তারিখ বা চালানের তারিখ সম্পর্কে খুব সতর্ক থাকতে হবে। ইন্স্যুরেন্স ডকুমেন্টের অ্যাকসেপ্টেবিলিটি ডিপেন্ড করে শিপমেন্ট ডেটের উপরে। ইন্স্যুরেন্স ডেট ক্যান নট বি লেটার দ্যান দি শিপমেন্ট ডেট। টু ডিটারমাইন দ্য প্রেজেন্টেশন ডেট, উই নিড টু নো দ্য শিপমেন্ট ডেট। To determine the shipment date within the stipulated latest date for shipment in the credit. So, shipment date is important in transport documents. তিনটা ডকুমেন্টের shipment date is mandatory. They are transport documents, insurance document and bill of exchange. Shipment date দুই রকমের হয়, pre-printed and on-board notation. Bill of lading এর ক্ষেত্রে on-board notation will be treated as shipment date. যদি প্রি-প্রিন্টেড বিল অফ লেডিং হয় সেক্ষেত্রে ডেট অফ ইস্যুয়েন্স উইল বি ট্রিটেড অ্যাজ শিপমেন্ট ডেট। তবে প্রি-প্রিন্টিং ওয়ার্ডের পাশাপাশি যদি অনবোর্ড নোটেশন থাকে তবে সেক্ষেত্রে অনবোর্ড ডেট উইল বি ট্রিটেড অ্যাজ শিপমেন্ট ডেট। হোয়াট ইজ হাউএভার নেমড প্রিন্সিপাল? ইট মিনস নেম ডাজ নট ম্যাটার। ব্যাংক উইল আন্ডারস্ট্যান্ড বাই এলসি ডকুমেন্টস, দ্যাট ইজ জার্নি মেনশনড ইন এলসি উইল বি ট্রিটেড অ্যাজ হাউএভার নেমড প্রিন্সিপাল অ্যাকর্ডিং টু আর্টিকেল 44. Who can issue transport documents? Transport documents can be issued by carrier, agent of carrier, master, agent of master. Name of carrier must be mentioned, but master name is not required at all. তবে যদি এজেন্ট হয় সেক্ষেত্রে নেমড এজেন্ট হতে হবে। Why charter party bill of lading is considered as transport document or critical transport document in international trade? Because route is not fixed in charter party bill of lading, no carrier or obligation in charter party bill of lading. সব ট্রান্সপোর্ট ডকুমেন্টসে আইডেন্টিফিকেশন অফ ক্যারিয়ার ইজ ম্যান্ডেটরি, তবে চার্টার পার্টি বিল অফ লেডিংয়ে এটার দরকার নেই। ফর দিস রিজন চার্টার পার্টি বিল অফ লেডিং ইজ কনসিডারেড অ্যাজ ক্রিটিক্যাল ট্রান্সপোর্ট ডকুমেন্ট ইন ইন্টারন্যাশনাল ট্রেড। এতক্ষণের আলোচনায় বিভিন্ন রকমের ট্রান্সপোর্ট ডকুমেন্টস নিয়ে পরিচিত হয়েছি। এইসব ডকুমেন্টসের শিপমেন্ট ডেট কিভাবে নির্ধারিত হবে? মাল্টিমোডাল অর কম্বাইন্ড ট্রান্সপোর্ট ডকুমেন্টসের জন্য শিপমেন্ট ডেট হবে ডেট অফ ডিসপাস অর টেকিং ইন চার্জ অর শিপড অন বোর্ড, আদারওয়াইজ ডেট অফ ইস্যুয়েন্স। বিল অফ লেডিং এর জন্য অনবোর্ড নোটেশন ডেট, আদারওয়াইজ ডেট অফ ইস্যুয়েন্স হবে শিপমেন্ট ডেট। এয়ার ট্রান্সপোর্ট ডকুমেন্টের ক্ষেত্রে শিপমেন্ট ডেট ইজ এ specific notation of actual date of shipment, otherwise the date of issuance. কুরিয়ার রিসিটের ক্ষেত্রে ডেট অফ পিক আপ অর রিসিট ডেটটাই হচ্ছে শিপমেন্ট ডেট। পোস্টাল রিসিট অর সার্টিফিকেট অফ পোস্টিং এর ক্ষেত্রে
stamped as signed date evidencing the receipt of goods for transport. যদি একাধিক ট্রান্সপোর্ট ডকুমেন্টস থাকে, জার্নি সেম, ডেস্টিনেশন সেম বা ডেট অফ শিপমেন্ট ভিন্ন, তবে লাস্ট অর লেটেস্ট শিপমেন্ট ডেট উইল বি ট্রিটেড অ্যাজ দি শিপমেন্ট ডেট। আর যদি শিপমেন্ট ডেটে অন অর অ্যাবাউট এই কথাটি উল্লেখ থাকে, তবে শিপমেন্ট ডেট হবে স্পেসিফিক ডেটের পরবর্তী 5 ক্যালেন্ডার ডেজের মধ্যে যে কোনো একদিন। ইট ইনক্লুডস বোথ স্টার্ট অ্যান্ড এন্ড ডেট। স্লাইডগুলো এক্সপ্লেইন করার সময় বেশ কিছু টার্ম চলে আসে, যেমন ক্যারিয়ার কি। ক্যারিয়ার বলতে বোঝায় ট্রান্সপোর্টেশন কোম্পানি, আর কনসাইনি বলতে বোঝায় যার মাধ্যমে গুডস ক্যারিয়ারকে দেয়া হয়, আইদার এক্সপোর্টার অর ইম্পোর্টার। নেক্সট ইজ নোটিফাই পার্টি। ইট ইজ নট ম্যান্ডেটরি, ইট ক্যান বি এনিওয়ান মেনশনড ইন দ্য এলসি। ইউসিপি 600 প্রভিশন অনুযায়ী ট্রান্সপোর্ট ডকুমেন্টসের ট্রান্সশিপমেন্ট কেমন হবে? কম্বাইন্ড বা মাল্টিমোডাল ট্রান্সপোর্ট ডকুমেন্টসের জন্য সব ক্ষেত্রে ট্রান্সশিপমেন্ট অ্যালাউড। বিল অফ লিডিং এর ক্ষেত্রে লেটার অফ ক্রেডিটে যেভাবে মেনশন করা থাকে সেভাবেই হয়, বাট উইদিন দি সেম মোড অফ ট্রান্সপোর্ট। চার্টার পার্টি বিল অফ লিডিং এর ক্ষেত্রে কিছু মেনশন করা থাকে না। এয়ার ট্রান্সপোর্ট ডকুমেন্টের ক্ষেত্রে ট্রান্সশিপমেন্ট ইজ মেড অন এয়ারক্রাফট টু অ্যানাদার এয়ারক্রাফট উইদিন সেম মোড অফ ট্রান্সপোর্ট স্টেপুলেটেড ইন দ্য ক্রেডিট। RRI ট্রান্সপোর্ট ডকুমেন্টসের ক্ষেত্রে ট্রান্সশিপমেন্ট ইজ মেড on means of conveyance to another means of conveyance within the same mode of transport. কুরিয়ার রিসিট বা পোস্টাল রিসিটের ক্ষেত্রে ট্রান্সশিপমেন্টের বিষয়টি মেনশন করা থাকে না। ট্রান্সপোর্ট ডকুমেন্টস যখন এক্সামাইন করা হয়, কমন কিছু ডিসক্রিপেন্সি পাওয়া যায়। দে আর লেট শিপমেন্ট, লেট প্রেজেন্টেশন। ট্রান্সপোর্ট ডকুমেন্টসে যে পোর্ট অফ লোডিং আছে বা পোর্ট অফ ডিসচার্জ দেয়া আছে তা যদি অনবোর্ড নোটেশনে দেয়া তথ্যের সাথে ভিন্ন কিছু শো করে, তবে তা ডিসক্রিপেন্ট ডকুমেন্ট হিসেবে পরিগণিত হয়। Besides, transshipment is effected when the documentary credit specifically prohibits it and excludes subarticles 20C of 2, 21C of 2 and 23C of 2. এছাড়া বিল অফ লেডিং এ যদি অনবোর্ড নোটিশনের অ্যাবসেন্স থাকে বা অনবোর্ড নোটিশন ইজ নট ডেটেড। যদি পণ্য ডেকে শিফট হয়, দেন ইট ইজ অলসো ট্রিটেড অ্যাজ ডিসক্রিপেন্ট ট্রান্সপোর্ট ডকুমেন্টস। যখন ফুল সেট অফ ডকুমেন্টস আর নট প্রেজেন্টেড অ্যাজ রিকোয়ার্ড বাই দি ডকুমেন্টারি ক্রেডিট, it will be also treated as discrepancy. If there is closed bills of lading which shows defective condition of the packages or goods, it is also noted as discrepancy of transport documents. ট্রান্সপোর্ট ডকুমেন্টসে ক্যারিয়ারের নাম উল্লেখ না থাকলে বা ইউসিপি আর্টিকেল অনুযায়ী সাইন্ড না হলে, বিল অফ লেডিং এর এন্ডোর্সমেন্ট পার্ট ব্ল্যাঙ্ক থাকলে, স্টেপুলেটেড ডকুমেন্টসের সাথে যদি শোন ডকুমেন্টসে অসঙ্গতি পাওয়া যায়, ট্রান্সপোর্ট ডকুমেন্টে যদি আনঅথেন্টিকেটেড চেঞ্জ আনা হয়, গুডসের এগেইনস্টে যদি একাধিক বিল অফ লেডিং থাকে, এছাড়া নোটিফাই পার্টি ডিটেইলস আর ইনকারেক্টলি শোন, এই বিষয়গুলো পেলে আমরা বুঝতে পারবো ট্রান্সপোর্ট ডকুমেন্টস আর ডিসক্রিপেন্ট। ট্রান্সপোর্ট ডকুমেন্টসের পর আরেকটি গুরুত্বপূর্ণ ডকুমেন্টস ইন ফরেন এক্সচেঞ্জ ইজ ইন্স্যুরেন্স ডকুমেন্টস। International trade is very much risk-ridden, so it is necessary to ensure the goods against the risk of loss or damage. এখানে বেশ কিছু টার্ম আমাদেরকে জানতে হবে, যেমন প্রিমিয়াম কি। প্রিমিয়াম হলো ইন্স্যুরেন্সের এগেইনস্টে আমাদেরকে একটা কস্ট পে করতে হবে টু গেট দ্য ক্লেম এগেইনস্ট দ্য রিস্ক। অ্যান্ড ইন্স্যুরেন্স পলিসি বলতে বোঝায় দি ডকুমেন্ট দ্যাট গিভস দ্য রাইট টু ক্লেম এগেইনস্ট দ্য রিস্ক ইজ কল্ড ইন্স্যুরেন্স পলিসি। ইনস্যুরার হতে পারে ইন্ডিভিজুয়াল অর ফার্ম। ইন্ডিভিজুয়াল বলতে বোঝায় আন্ডাররাইটার, অ্যান্ড ফার্ম মিনস এনি রেজিস্টার্ড ইন্স্যুরেন্স কোম্পানি হু আন্ডারটেক্স টু এনশিওর দ্য সাবজেক্ট ম্যাটার। সাবজেক্ট ম্যাটার হলো দি থিংস অর প্রপার্টি হুইচ উই নিড টু এনশিওর্ড। অ্যাসিওর্ড বলতে বোঝায় দি ওনার, সাপ্লায়ার অর ম্যানুফ্যাকচারার অফ গুডস হু মেড এ কন্ট্রাক্ট উইথ দ্য ইনস্যুরার। And finally, insurable interest is the amount of interest which is assured in the subject matter of insurance. ইন্স্যুরেন্স রিলেটেড যে টার্মগুলো আছে সেগুলো 1-2 লাইনে বোঝার চেষ্টা করলাম। Now, some important contents of insurance documents are the name of the insurer or his agent, the name of the ship or carrier, the name of the assured, the subject matter of insurance, the time and or voyage insured, the peril insured against, the date and subscription, the valuation, coverage date, coverage journey, and the stamp. এই কন্টেন্টগুলো সাধারণত ইন্স্যুরেন্স ডকুমেন্টসে উল্লেখ করা থাকে।
Now, what are the major requirements in insurance documents? First is appropriate documents. সাধারণত আমরা এখানে 4 ধরনের ডকুমেন্টস দেখতে পাই: ইন্স্যুরেন্স পলিসি, ইন্স্যুরেন্স সার্টিফিকেট, ডিক্লারেশন অ্যান্ড কভার নোট। এই 4টা ডকুমেন্টসের মাঝে ইন্স্যুরেন্স পলিসি ইজ সুপিরিয়র। যদি এলসিতে ইন্স্যুরেন্স সার্টিফিকেট চায় তাহলে সার্টিফিকেট অর পলিসি যে কোনো একটা প্রেজেন্ট করা যাবে। তবে যদি পলিসি চায়, অনলি ইন্স্যুরেন্স পলিসি ইজ অ্যাকসেপ্টেড। So, insurance policy is superior than the insurance certificate. Appropriate ডকুমেন্টের মধ্যে কভার নোটে আমি ক্রস চিহ্ন দিয়ে রেখেছি। Why? কারণ কভার নোট will not be treated as insurance documents because it is issued by broker and tells us different terms and conditions to open a policy, but it does not describe insurance policy is opened. There is no indemnity to cover the risk in the cover note. So, cover note will not be considered as insurance documents. Insurance documents গুলো কারা ইস্যু করে? Insurance company, underwriter, agent of insurance company, proxies of insurance company can issue insurance documents. Agent and proxies should be named and all documents must be original. Next requirement is journey. এই ইন্স্যুরেন্স অবশ্যই এলসি জার্নিকে কভার করবে। and another important thing is shipment date. যদি ইফেক্টিভ ডেট না থাকে সেক্ষেত্রে ডেট অফ ইস্যুয়েন্স মাস্ট বি অন অর বিফোর দি শিপমেন্ট ডেট। শিপমেন্ট ডেটের পরের ডেট অ্যাকসেপ্টেবল হবে না ইন্স্যুরেন্সের ক্ষেত্রে। এবং ওয়ার হাউস টু ওয়ার হাউস শিপমেন্ট কভারেজ ইজ নট অ্যাকসেপ্টেবল ফর ইন্স্যুরেন্স ডকুমেন্ট। নেক্সট ইজ এলসি কারেন্সি। ইন্স্যুরেন্স কারেন্সি শুড বি অ্যাজ সেম অ্যাজ দি এলসি কারেন্সি বিকজ এক্সচেঞ্জ রেট রিস্কের কারণে যদি কারেন্সি সেম না হয় সেক্ষেত্রে বড় লস হতে পারে। ইন্স্যুরেন্স অবশ্যই রিস্ক কভার করবে। There are 3 types of risks: ICC A, ICC B and ICC C. LC needs to mention the coverage of risks. Among these 3 types of risks, ICC A is the superior. যদি LC তে লেখা থাকে all risks তবে সেক্ষেত্রে ICC A is acceptable only for complying presentation, but ICC B or C is not acceptable. Next is amount. Under letter of credit, the insurance coverage amount needs to be mentioned. If there is no indication in the letter of credit about the insurance coverage amount, the amount of insurance coverage must be at least 110% of the CIA for CIP value of the goods. Common discrepancies found in an insurance document. অর্থাৎ যেসব ক্ষেত্রে ইন্স্যুরেন্স ডকুমেন্টে ডিসক্রিপেন্সি পাওয়া যায়, যেমন অ্যামাউন্ট অফ ইন্স্যুরেন্স, নেম অফ ইন্স্যুরেন্স কোম্পানি, এজেন্ট অর প্রক্সি দ্যাট ইস্যুড দ্য ডকুমেন্ট, ইনসিওর্ড পার্টি। এছাড়া ইন্স্যুরেন্স ডকুমেন্টে সাইন থাকতে হবে এবং ডকুমেন্টারি ক্রেডিটের সাথে সঙ্গতিপূর্ণ হতে হবে। ডেট অফ ইস্যু, এক্সপায়ারি ডেট ডিসক্রিপেন্ট হতে পারে। পার্টি টু হোম ক্লেমস আর পেয়েবল অ্যান্ড হোয়ার সাচ ক্লেমস আর পেয়েবল, এক্ষেত্রেও ডিসক্রিপেন্সি পাওয়া যায়। এছাড়া রিস্ক কভারেজে মিসম্যাচ থাকতে পারে। আরও যেসব ক্ষেত্রে ডিসক্রিপেন্সি পাওয়া যায় ইন্স্যুরেন্স ডকুমেন্টসের ক্ষেত্রে তা হলো ডেসক্রিপশন অফ গুডস, port or airport loading or discharge or place of taking in charge or place of delivery তেও ডিসক্রিপেন্সি হতে পারে যদি ডকুমেন্টারি ক্রেডিটের সাথে মিল না থাকে। কারেন্সি সেম না হতে পারে এলসি ডকুমেন্টসের সাথে। ডকুমেন্টারি ক্রেডিটের উল্লেখিত গুড ডেসক্রিপশনের সাথে যদি ইন্স্যুরেন্সের গুড ডেসক্রিপশনের অমিল থাকে সেক্ষেত্রেও ইন্স্যুরেন্স ডকুমেন্ট ডিসক্রিপেন্ট হবে। আমরা যদি ইন্স্যুরেন্স ডকুমেন্টসের কমন রিকোয়ারমেন্টগুলো পড়ে নিই তবে ডিসক্রিপেন্সি পড়ার খুব একটা দরকার নেই। রিকোয়ারমেন্ট ফুলফিল হয় নাই তার মানে ডকুমেন্টস ইজ ডিসক্রিপেন্ট, জাস্ট উল্টো করে লিখতে হবে। এখন কিছু পয়েন্টে বিল অফ এক্সচেঞ্জটা বোঝার চেষ্টা করি। এ বিল অফ এক্সচেঞ্জ ইজ অ্যান financial unconditional order in writing addressed by one person to another, signed by the person giving it. It must be drawn by the beneficiary on the importer. It has 3 parties: drawer, drawee and pay. Drawer বলতে বোঝাচ্ছে বেনিফিশিয়ারি অর এক্সপোর্টার, drawee means importer and pay বলতে বোঝাচ্ছে ব্যাংকিং ফাংশন বা ব্যাংক। In LC, bank is bound to make payment, so draft or bill of exchange must be drawn on bank. On the other hand, under documentary collection, draft or bill of exchange must be drawn on importer by the beneficiary or exporter. What are the basic requirements of bill of exchange? Bill of exchange must be drawn on a bank. Here, issuance date is mandatory. Duration will be in accordance with the terms of the credit.
অ্যামাউন্ট ইন ওয়ার্ড অ্যান্ড ফিগারে সেম হতে হবে এবং সেম কারেন্সিতে হবে অ্যাজ স্টেটেড ইন দ্য ক্রেডিট। ড্রাফটে কোনো কারেকশন থাকলে ইট মাস্ট বি অথেন্টিকেটেড বাই দি বেনিফিশিয়ারি অর দি এক্সপোর্টার। নেক্সট ইজ ম্যাচুরিটি ডেট ক্যালকুলেশন। Maturity date depends on the compliance of the document 60 days from the bill of lading or the actual date. Now, what are the payment terms of bill of exchange? Honor by site এর ক্ষেত্রে bill of exchange or draft থাকতে পারে, but honor by deferred payment এর ক্ষেত্রে bill of exchange is highly discouraged. Honor by acceptance বা honor by negotiation এর ক্ষেত্রে bill of exchange must exist করবে। Another important discussion is other documents. Other documents বলতে আমরা কি বুঝি? UCP 600 অনুযায়ী ট্রান্সপোর্ট ডকুমেন্ট, ইন্স্যুরেন্স ডকুমেন্ট, কমার্শিয়াল ইনভয়েস ছাড়া বাকি সব ডকুমেন্টসকে বলা হয় আদার ডকুমেন্টস। এক্সাম্পলস আর ওয়েট লিস্ট অর প্যাকিং লিস্ট, সার্টিফিকেট অফ অরিজিন, প্রি শিপমেন্ট ইন্সপেকশন সার্টিফিকেট, হেলথ সার্টিফিকেট, ফাইটোস্যানিটারি সার্টিফিকেট, সার্টিফিকেট অফ অ্যানালাইজ এটসেট্রা। এটা প্রোডাক্ট ওয়াইজ ভ্যারি করে, এক এক প্রোডাক্টের জন্য হয়তো স্পেশাল কোনো সার্টিফিকেটের প্রয়োজন হয় ক্ষেত্র বিশেষে। এখন শর্ট ডিটেইলসে দেখে নিব আদার ডকুমেন্টসগুলোকে। যেমন ওয়েট অর প্যাকিং লিস্ট বলতে আমরা কি বুঝি? ওয়েট লিস্ট ইজ দি ওয়েট অফ দি ইন্ডিভিজুয়াল পার্সন অ্যান্ড প্যাকিং লিস্ট শোজ ডিটেইলস অফ দি গুডস কন্টেন্ট ইন ইচ case or packet. Sometimes measurement list also required, which is the list of the dimensions of the individual loaded cases. Next is country of origin certificate. এটা বলতে বোঝায় গুডস কোন দেশে প্রডিউসড হয়েছে। এর সাথে রেট অফ ডিউটিসও রিলেটেড। অনেক সময় ডিউটিগুলো ভ্যারি করে বা জিরো ডিউটিস থাকে কান্ট্রি অফ অরিজিন সার্টিফিকেটের সাথে সম্পর্কিত হলে। সামটাইমস উই মে নিড সার্টিফিকেট অফ ম্যানুফ্যাকচার, অর্থাৎ একাধিক ফ্যাক্টরি থাকতে পারে, কোন ফ্যাক্টরিতে ম্যানুফ্যাকচার হয়েছে সেটার উল্লেখ করা প্রয়োজন হয়। লাইভ অ্যানিম্যাল, মিট, ফুড প্রোডাক্টসের ক্ষেত্রে হেলথ সার্টিফিকেটের প্রয়োজন হয়। Phytosanitary certificate is required for perishable items such as vegetables. Next is certificate of analysis. It may be required concerning the strength of metals or chemical content of some particular types of goods such as drugs. Last one is inspection certificate. শিপমেন্টের আগে গুডস ইন্সপেক্ট করা হয়েছে, এটা সেই সার্টিফিকেট। ইট নিডস টু বি অ্যাজ সেম অ্যাজ দি ক্লায়েন্টস রিকোয়ারমেন্ট, সো ইট মাস্ট বি ইস্যুড বাই এ নিউট্রাল অর্গানাইজেশন। ইস্যুইং ব্যাংক কিভাবে ডকুমেন্টস অনার অর নেগোসিয়েশনের সময় ডকুমেন্টসগুলোকে রিফিউজ করে? এক্ষেত্রে ব্যাংক গিভস এ সিঙ্গেল নোটিশ। ইট স্টেটস 5 থিংস। দে আর দ্যাট দি ব্যাংক ইজ রিফিউজিং টু অনার অর নেগোশিয়েট, মেনশন স্পেসিফিক ডিসক্রিপেন্সি, that the bank is holding the documents pending further instructions from the presenter, that the bank returning the documents, and that the bank is acting in accordance with instructions previously received from the presenter. এই পাঁচটা বিষয় উল্লেখ করে ব্যাংক প্রথমে আগে একটি নোটিশ দেয় ডকুমেন্ট রিফিউজ করার আগে। নেক্সট ইজ হোয়াট আর দ্য ডকুমেন্টস রিকোয়ার্ড ইন এ ডকুমেন্টারি ক্রেডিট অপারেশন। উত্তরগুলো নিজে নিজে দেওয়ার চেষ্টা করুন আমার সাথে, কারণ অলরেডি আলোচনা করে ফেলেছি। দি রিকোয়ার্ড ডকুমেন্টস আর ট্রান্সপোর্ট ডকুমেন্টস, কমার্শিয়াল ইনভয়েস, ইন্স্যুরেন্স ডকুমেন্টস অ্যান্ড আদার ডকুমেন্টস। গুড ডেসক্রিপশন বলতে কি বুঝি? ট্রান্সপোর্ট ডকুমেন্টসে গুডসের ডেসক্রিপশনের প্রয়োজন নেই, থাকতে পারে আবার নাও থাকতে পারে। বিল অফ লেডিং এ ডেসক্রিপশন অ্যাকসেপ্টেবল অ্যান্ড উইল বি অ্যাজ সেম অ্যাজ দি এলসি ডকুমেন্টস। ট্রান্সপোর্ট ডকুমেন্টে আমরা যে বিষয়গুলো অবশ্যই দেখি তা হচ্ছে হাউএভার নেমড প্রিন্সিপাল, ডিটারমিনেশন অফ শিপমেন্ট ডেট, সাইনিং রিকোয়ারমেন্ট, নম্বর অফ অরিজিনালস ইস্যুড, ট্রান্সশিপমেন্ট ইস্যু এটসেট্রা। যদি ইন্স্যুরেন্স কভারেজ অ্যামাউন্ট সাইলেন্ট থাকে এলসিতে, তাহলে কিভাবে কভারেজ অ্যামাউন্ট অ্যাপ্রোপ্রিয়েটলি ক্যালকুলেট করব? আর্টিকেল 28 এর এফ অনুযায়ী অ্যামাউন্ট অফ ইন্স্যুরেন্স কভারেজ শুড বি অ্যাজ সেম অ্যাজ দি ক্রেডিট টার্মস। যদি কোনো ইন্ডিকেশন দেয়া না থাকে, it must be at least 110% of the CIF or CIP value of the goods. যদি CIF and CIP ভ্যালুও ডিটারমাইন করা না যায়, then the amount of insurance coverage must be calculated on the basis of the amount for which honor or negotiation is requested or the gross value of the goods as shown in the invoice. এই দুইটার মধ্যে যেটা গ্রেটার হবে সেটাই ইন্স্যুরেন্স কভারেজ অ্যামাউন্ট হিসেবে অ্যাকসেপ্টেড হবে। Which three bank can examine the documents? Issuing bank, confirming bank and nominated bank. এর মধ্যে issuing bank and confirming banks are bound to make payment
but nominated bank is not bound but can make payment. Maximum 5 days we get to examine the documents within the LC expiry. আমরা basically documents examine করি, not the goods. For no presentation date, we will get 21 working days for examining the documents. What is the maximum time period within which a nominated bank or an issuing bank will have to examine the documents? আমি এই প্রশ্নের উত্তরটা উপরের লাইনেই দিয়েছি, আর তা হচ্ছে নমিনেটেড ব্যাংক অথবা ইস্যুইং ব্যাংক প্রত্যেকে 5 কর্মদিবস করে পাবে ডকুমেন্টস এক্সামাইন করার জন্য উইদিন দ্য এলসি এক্সপায়ারি ডেট। আমি ফরেক্স টেক্সকে এখনো পর্যন্ত কাজ করার সুযোগ হয় নাই। আইবিবি রিডিং ম্যাটেরিয়ালসের 2টা চ্যাপ্টার পড়ে গিয়েছিলাম, একবারেই এই সাবজেক্ট পাস করেছি। আমি যদি একবারে পাস করি আমার অবস্থা থেকে, আমার গুছানো স্লাইডগুলো পড়লে আশা করি পাস করা তেমন কঠিন হবে না। একটা জিনিস মনে রাখবেন, মুখস্থ লেখা যারা খাতা কাটেন তারা পছন্দ করেন না, তাই নিজের মতো করে পরীক্ষায় লিখুন, ব্যাংকিং এক্সপিরিয়েন্স কাজে লাগান। আপনাদের সবার পরীক্ষা ভালো হোক এই প্রত্যাশায় এখানেই শেষ করছি। থ্যাংক ইউ।